আজকে ক্লাস 9 এর আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, কার্যক্ষমতা শক্তি। তো এই চ্যাপ্টারে আমরা কৃতকার্য ক্ষমতা শক্তি সম্পর্কে অনেক কিছু শিখব। তো এর আগে আমরা বল গতি চ্যাপ্টারে প্রযুক্ত বল সম্পর্কে ধারণা হয়েছিল, কার্যকর বল, অপ্রতিমিত বল, এগুলো আমরা শিখেছিলাম। সেগুলোই আবার এখানে ফিরে আসবে প্রয়োজন অনুসারে। এছাড়াও আমাদের একমাত্রিক গতির ক্ষেত্রে যে সূত্রগুলো ভি ইকুয়াল টু প্লাস এটি, ac ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস টুয়াইস as, এই সূত্রগুলো বা f ইকুয়াল টু ma, এই সূত্রগুলো আমাদের আবার কাজে লাগবে। এছাড়াও রৈখিক ভরবেগ, যেটা আমরা বল গতিতে পড়েছি, সেটা আবার এখানে কাজে লাগাবো। এই বেশ কিছু জিনিস, নতুন নতুন জিনিস শিখবো। তো প্রথম আমরা চলে আসি, আমাদের প্রথম টপিক হচ্ছে কার্য, কৃতকার্য। কৃতকার্য মানে কি? যখন কোনো একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি, সেই বল প্রয়োগ করার ফলে বস্তুর কিছুটা সরণ ঘটে। ধরো কোনো একটা বস্তু আছে, তলের উপর একটা আমরা বস্তু রেখে দিয়েছি, এম ভর, এটা হচ্ছে এম ভরে একটা ব্লক নিয়েছি, এম ভরের একটা ব্লক। তো এর উপর কি কি বল কাজ করছে? এদিকে অভিকর্ষ বল, এদিকে ভূমির লম্ব বল, এরা একে অপরকে ব্যালেন্স করে রেখেছে। আমরা এই যে তলটা কল্পনা করেছি, সেটাকে আমরা মসৃণ তল হিসেবে ধরে নিয়েছি। অমসৃণ হলেও আমাদের একটা ঘর্ষণ বল চলে আসে, আমরা জানি। এই হচ্ছে আমাদের, যখন একটা বস্তুকে কোনো তলের উপর রাখা হবে, তার উপর কি কি বল কাজ করবে সেগুলো আমরা এখানে দেখলাম। এবার আমরা এই বস্তুটাকে, এখানে যে বিন্দু নিয়েছি এটা ভার কেন্দ্র, এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করছি। এই বল প্রয়োগ করা হলো টানা বল, অনুভূমিকের সঙ্গে থিটা কোণ। এটাকে বলা হচ্ছে টানা বল। তো এইভাবে যদি টানি, তাহলে বস্তুটা এদিকে গতিশীল হবে, এটা গতির অনুভব। তো গতির অভিমুখে বলের যে উপাংশ, এটা ভূমি মানে আমরা শিখেছি আগে cos থিটা, আর লম্ব উপাংশ হচ্ছে sin থিটা। তো দেখো গতির অভিমুখে কাজ করছে যে বলটা, তাকে বলা হচ্ছে কার্যকর বল। তার মানে এখানে x অক্ষ বরাবর যে বলটা কাজ করছে, x অক্ষ যদি এটা ধরি, তাহলে সেটা হচ্ছে cos থিটা। এটাই হচ্ছে এখানে কার্যকর বল। কার্যকর বলই কার্যকর। কার্যকর বল কি করছে? কার্য করছে মানে ওটাকে, বস্তুটাকে সরণ ঘটাবে। আর এই বরাবর প্রতিমিত বল কি কি কাজ করছে? উপর দিকে কাজ করছে n, আর কাজ করছে f cos থিটা, সরি f sin থিটা। এরা দুজন মিলে ব্যালেন্স করছে m দিকে। তাহলে এরা প্রতিমিত অবস্থায় আছে, ব্যালেন্স করে রেখে দিয়েছে। বস্তুটা কিন্তু y অক্ষ বরাবর গতিশীল হয় x এর দিকে। তো বল প্রয়োগ করার ফলে দেখা গেল বস্তুটা কিছু সময় পর নিচে একটু এগিয়ে যাবে, এখানে চলে গেছে। আমরা যে বিন্দুতে বল প্রয়োগ করেছিলাম, সেই প্রয়োগ বিন্দুটা সরেছে, আমরা এতে করেছিলাম, আমি প্রথমে বল প্রয়োগ করেছিলাম এতে, তার ফলে বস্তুটা সরে চলে গেছে এখানে, এখানে এখন এটা চলে এসেছে। তাহলে যতখানি সরে গেল সেটাই হচ্ছে s। s কে বলা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু সরণ। কতখানি সরে গেছে? s দূরত্ব সরে গেছে, তাহলে s টাকে বলা হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর সরণ। তাহলে কার্যকে বললো, সরণটা কোন দিকে নিলাম? যেদিকে কার্যকর বল। তাহলে সুতরাং
কৃতকার্য মানে সরণ ইনটু সরণের অভিমুখে বলের উপাংশ। কৃতকার্য মানে কি শিখে গেলাম? সরণ ইনটু সরণের অভিমুখে বলের উপাংশ। তাহলে যখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করে যদি বলের প্রয়োগ বিন্দু, এটা হলো বলের প্রয়োগ বিন্দু, একে বলা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু। তাহলে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, যদি বল প্রয়োগ করার ফলে বস্তুর প্রয়োগ বিন্দু সরণ ঘটে, আমি বল প্রয়োগ করেছি এতে, এ বিন্দুটা এখানে চলে গেছে, তাহলে প্রয়োগ বিন্দু সরণ ঘটেছে, তখন বলা হবে প্রযুক্ত বল কিছু পরিমাণ কার্য করেছে। তাহলে কি বললাম? যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, যদি ঠেলি বা টানি, তখন যদি সরণ ঘটে, তখন বলা হবে যে বলটা আমরা প্রয়োগ করলাম সেই বল কিছু পরিমাণ কার্য করলো, এবং কার্যকর বল কোনটা, যেদিকে সরণ হলো সেই দিকে বলের যে উপাংশ বা কম্পোনেন্ট, তাকে বলা হচ্ছে কার্যকর বল, কারণ সেই বলটাই কার্য করেছে। তাহলে কৃতকার্য সূত্র কি দাঁড়ালো? কৃতকার্য সমান বস্তু সরণ, কার সরণ, প্রয়োগ বিন্দু সরণ, ইনটু সরণের অভিমুখে বলের উপাংশ। সরণের দিকে কোনটা বল আছে? f cos θ। তার মানে সরণ হচ্ছে s, কৃতকার্য w s ইনটু f cos θ। তার মানে f s cos θ। এটাকেই ভেক্টরের সূত্রে যদি লেখা হয়, তাহলে লেখা যায় w সমান f ভেক্টর ডট s ভেক্টর। কারণ f আর s এর মধ্যবর্তী কোণ, ভালো করে লক্ষ্য করে দেখো, f ভেক্টরটা কাজ করছে এদিকে, s টা এদিকে, আর f আর s এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে ভেক্টরের ডট গুণ অনুসারে f ডট s সমান কৃতকার্য। তাহলে কৃতকার্য হলো দুটি ভেক্টরের রাশি স্কেলার গুণ বা ডট গুণ থেকে পাওয়া যায় এমন একটি ভৌত রাশি। ওকে, তাহলে এই হচ্ছে কৃতকার্য। তাহলে কি হলো? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, প্রযুক্ত বলের ক্রিয়ায় যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তখন বলা হবে প্রযুক্ত বল কিছু পরিমাণ কার্য করেছে। তাহলে কৃতকার্যের সূত্র হলো f s cos θ। কৃতকার্যের সূত্র হলো f s cos θ। এবার কৃতকার্যকে আমরা কতগুলো ভাগে ভাগ করি? প্রকারভেদ। এক নম্বর, কৃতকার্যকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, প্রকারভেদ কি কি, সেটা আমরা এবার দেখে নেব। ফার্স্ট পয়েন্ট, বলের দ্বারা কার্য। বল যদি নিজে কার্য করে, যদি প্রযুক্ত বলের ক্রিয়ায় বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখেই ঘটে, তখন যে কার্য হয় তাকে বলের দ্বারা কার্য। বলে এটার একটা নাম হচ্ছে ধনাত্মক কার্য। এক্ষেত্রে কৃতকার্যের মানটা ধনাত্মক হয়। তাহলে প্রযুক্ত বলের ক্রিয়ায়
তাকে বলে, এখানে লিখি, তাকে বলে বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। তাহলে প্রযুক্ত বলের ক্রিয়ায় যদি বলের প্রয়োগ বিন্দু সরণ, তাহলে বল যেদিকে প্রয়োগ করব, ধরো একটা বস্তুকে আমরা এইদিকে বল প্রয়োগ করলাম, টেনে নিয়ে যাচ্ছে অনুভূমিক তলে, অনুভূমিক ভাবে বল প্রয়োগ করলাম, থিটা 0, সেই ক্ষেত্রে সরণ হবে এদিকে। তাহলে বলের প্রয়োগ বিন্দু সরণ আর প্রযুক্ত বলের অভিমুখ একই, দুটো একই দিকে ঘুরছে। তাহলে সেই ক্ষেত্রে W সমান হবে A S cos 0, কারণ থিটাটা 0, F আর S টা একই দিকে, তাহলে বল আর সরণ ভেক্টর দুটো একই অভিমুখে, এবার cos 0 আর 1, তাহলে W সমান Fs। তাহলে বলের দ্বারা কার্যের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি এর মানটা গ্রেটার দ্যান 0, ধনাত্মক, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি চলে এসেছে। তাহলে বলের দ্বারা কার্যকে এই কারণে ধনাত্মক কৃতকার্য বলা হয়। তাহলে বলের দ্বারা কার্য এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে বল যেদিকে ক্রিয়া করছে আমাদের সরণটাও যদি সেদিকে ঘটে। এরপর দ্বিতীয় প্রকার ভেদ, বলের দ্বারা যেমন হলো বলের বিরুদ্ধেও হবে কার্য। cos 0 মনে রাখতে হবে 1, আমরা এখানে বসালাম cos 0 ডিগ্রি সমান 1। 2 নম্বর, বলের বিরুদ্ধে কার্য, দেখো কেন ধনাত্মক কার্য উদাহরণ দিতে পারি। ধরো সাঁতার কাটছি, সাঁতার কেটে যাচ্ছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে যখন সাঁতার কাটি তখন কিন্তু সাঁতারুকে খুব বেশি পরিশ্রম করতে হয় না, স্রোত তাকে ঠেলে নিয়ে যায়। তাহলে স্রোত যে বল প্রয়োগ করলো সেখানে স্রোত যে কার্য করলো সেটা হলো বলের দ্বারা কার্য, ঠিক আছে। তো স্রোত যখন কার্য করলো তাহলে ধনাত্মক কার্য কেন, কারণ সেখানে আমাদের এনার্জি লস হবে না, শক্তি অপচয় হবে না, মানে এনার্জি স্টোর হবে। সাঁতার কাটা সহজ অনুকূলে, কিন্তু প্রতিকূলে গেলে, উল্টো দিকে গেলে কষ্ট করতে হবে। কিংবা একটা পাথরকে যদি আমি এই ধরো এই পেনটাকে ছেড়ে দিলাম, এই পেনটাকে ছেড়ে দিলে এটা নিচের দিকে নেমে আসছে, কেন? অভিকর্ষ বল কার্য করছে, বলের দ্বারা কার্য। এই দেখতে পাচ্ছি বলের দ্বারা কার্য, অভিকর্ষ বলের প্রভাবে পেনটা নিচে নেমে এলো, তাহলে নিজে নিজে আসতে পারছে, ঠিক আছে। এর মধ্যে শক্তি সঞ্চিত হচ্ছে, বলের দ্বারা কার্য কি করে? শক্তি সঞ্চয় ঘটায়। বলের বিরুদ্ধে কার্য, যদি প্রযুক্ত বলের ক্রিয়ায় একই ডেফিনেশন হবে, বলের প্রয়োগ বিন্দুর সরণ, দেখা যাচ্ছে প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখে বিপরীতে ঘটে, তখন যে কার্য হয় সেটি বলের বিরুদ্ধে কার্য, যেটাকে বলা হয় ঋণাত্মক কার্য, নেগেটিভ ওয়ার্ড। তখন সেটি বলের বিরুদ্ধে কাজ, সেটি হলো বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য। মানে বল যেদিকে প্রয়োগ করব, এদিকে বল প্রয়োগ করলাম, সরণ ঘটছে বিপরীত দিকে। যেমন এই বস্তুটাকে যদি আমি উপরে ছুড়ি, তাহলে বস্তুটা যখন উপরে যাচ্ছে তার অভিকর্ষ বলটা নিচে কাজ করছে, তার মানে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে তুলছি, তাহলে সেখানে শক্তি অপচয় হবে। তাহলে এই ক্ষেত্রে বল আর সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, অতএব কৃতকার্য হবে W হবে Fs cos 180, cos 180 হচ্ছে -1, তাহলে -Fs, এটা লেস দ্যান 0, তার মানে এটা দেখতে পাচ্ছি নেগেটিভ চলে এসেছে, ঋণাত্মক। তাহলে
এই কারণে বলের বিরুদ্ধে কার্যকে আমরা ঋণাত্মক কার্য বলে অভিহিত করে থাকি। ওকে, এরপর চলে আসি তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন একটা বস্তুকে আমরা ছুঁড়লাম, একটা পাথরকে বেগ করে ছুঁড়ছি, তাহলে নিচের দিকে কিন্তু জি কাজ করছে। একটা বস্তুকে উপরে ছোড়া মানে সে কিন্তু জি মন্দনে ওঠে। মন্দন মানে বলের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে এখানে যে কার্যটা হবে সেটা কিন্তু বলের বিরুদ্ধে কার্য। অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কোনো একটা পাথরকে উপরে ছুড়ি, সেক্ষেত্রে বলের বিরুদ্ধে কার্য এবং সেখানে শক্তির অপচয় হবে। ধনাত্মক কার্যের ক্ষেত্রে এনার্জি গেইন হবে, বলের বিরুদ্ধে কার্যে এনার্জি লস হবে। তাহলে আমরা দুটো ভাগ শিখে ফেলেছি। এরপর চলে আসি 3 নম্বর, থার্ড পয়েন্ট আমাদের কার্যহীন বল। পরবর্তী পোরশনে আমরা চলে যাব, সেটা হচ্ছে বলেছি একবার কার্যহীন বল। এখানে কি হবে, বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের সাথে সমকোণে হবে। যদি প্রযুক্ত বলের ক্রিয়ায় বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখের সাথে লম্ব দিকে ঘটে, সেক্ষেত্রে প্রযুক্ত বল কোনো কার্য করে না। এটাই বলে কার্যহীন বল, ওয়ার্কলেস ফোর্স বা কার্যহীন বল। তাহলে যে বলের ক্রিয়ায় কোনো কার্য হবে না, তাহলে এই ক্ষেত্রে বল আর সরণ পরস্পর সমকোণে থাকতে হবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে বল যেদিকে থাকবে সরণ তার সাথে যেদিকে বল প্রয়োগ করি, তাহলে সরণ ঘটবে এই দিকে সমকোণে। যেমন যখন আমরা পরমাণু গঠন করেছিলাম, এই যদি নিউক্লিয়াস হয়, একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে কোন একটা কক্ষপথে। ইলেকট্রনটাকে কিন্তু নিউক্লিয়াস একটা বল দ্বারা আকর্ষণ করছে, সেটা হচ্ছে কুলম্ব বল। কুলম্ব বল দ্বারা নিউক্লিয়াসকে আকর্ষণ করছে। ইলেকট্রনটা যদি এইভাবে ঘোরে, তাহলে এই পয়েন্টে তার সরণ আমরা জানি বক্রপথে সরণ স্পর্শকের দিকে হয়, তাহলে সরণের দিকে। তাহলে এই যে কুলম্ব বলটা কাজ করছে কোন দিকে, নিউক্লিয়াসের দিকে। আর ইলেকট্রন এর সরণ কোন দিকে, স্পর্শকের দিকে। তার মানে এখানে বল আর সরণ কিন্তু সমকোণে আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে কোণটা আমরা পেলাম 90 ডিগ্রি, তার মানে ইলেকট্রন যখন ঘোরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন সেক্ষেত্রে কুলম্ব বল কোনো কার্য করে না। ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তখন কুলম্ব বল কিন্তু, মানে এক্ষেত্রে কুলম্ব বল F is perpendicular displacement of electron. কুলম্ব বলটা ইলেকট্রনের সরণের সাথে সমকোণে কাজ করছে, সুতরাং W হবে F S cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি 0, তাহলে এটা চলে যাবে 0। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কার্য শূন্য। সেই জন্য সুতরাং কুলম্ব বল একটি কার্যহীন বল। ঠিক আছে, কুলম্ব বল ছাড়া আর কি কার্যহীন বল হতে পারে?
কোনো একটা আধান গতিশীল হয়, এক্সাম্পল মহাকর্ষ বল একটা কার্যহীন বল, সূর্যকে কেন্দ্র করে যখন গ্রহগুলো ঘোরে সেই ক্ষেত্রে মহাকর্ষ বল একটা কার্যহীন বল হয়। এছাড়া তোমরা লিখে নিতে পারবে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের সরণ সর্বদা চৌম্বক বলের সাথে সমকোণে হয়। সুতরাং চৌম্বক বল একটা উদাহরণ, এটা একটি কার্যহীন বল। চৌম্বক বল একটি কার্যহীন বল, মহাকর্ষ বল একটি কার্যহীন বল, কুলম্ব বল একটি কার্যহীন বল। তা আমরা তিনটে উদাহরণ তোমাদের আলোচনা করে দিলাম। আমাদের কৃতকার্যের 3 নম্বর যে পার্ট বা প্রকারভেদ সেটা হলো কার্যহীন বল। এরপরে চলে আসি কৃতকার্য নির্ণয় করা যায় কিভাবে। আমরা সূত্র পেয়েছি, একটা হলো Fs cos θ। লেখচিত্রের সাহায্যে যদি নির্ণয় করা হয়, লেখচিত্রের সাহায্যেও কৃতকার্য নির্ণয় করা যায়। মনে রাখবো বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল সমান কৃতকার্য। বল সরণ লেখচিত্র যদি ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারি, আমি ছবিতে দেখাচ্ছি, তাহলে সেটা হবে কৃতকার্য। যেমন ধরো বললে একটা বস্তুর উপর এদিকে বল এদিকে সরণ, একটা স্থির মানের বল কাজ করছে, স্থির মানের বল। স্থির বলের ক্ষেত্রে বলটা পাল্টাবে না, সব জায়গায় দাঁড়াটা সমান হবে, তার জন্য একটা সরণ হচ্ছে s, এদিকটা s। তাহলে এই যে ক্ষেত্রফলটা স্থির মানের বল, তাহলে এই ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা আমরা যদি বার করি, তাহলে একটা বস্তুর উপর f একটা স্থির মানে, এটা হলো f বল কাজ করছে, স্থির মানের বল কাজ করেছে, তার জন্য তার সরণ হলো s, মান দেওয়া থাকবে, তাই আমরা বলবো 10 নিউটন, এটা হলো ধরো 2 মিটার। তাহলে এই যে ক্ষেত্রফলটা আমরা বার করব সেটাই কিন্তু এরিয়া যেটা হবে। এরিয়া তাহলে কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে s, প্রস্থ হচ্ছে f। তাহলে এরিয়াটা বার করলে কিন্তু কৃতকার্য হবে। যদি পরিবর্তনশীল হয়, বললো একটা বস্তুর উপর বলটা এইভাবে পরিবর্তন হচ্ছে সরণ রেখায়, বলটা আস্তে আস্তে বাড়ছে, সরণ বাড়ছে, বল বাড়ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা ক্ষেত্রফল বার করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে বলটা দেখো শূন্য থেকে বাড়তে বাড়তে গেছে, f হয়েছে। প্রথমে কিন্তু f নয়, প্রথমে বল ছিল 0, যে আস্তে আস্তে বাড়তে 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 গিয়ে f হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এর যে এরিয়া হবে এটা হচ্ছে পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বলের ক্ষেত্রেও বল সময় লেখচিত্রটা কেমন হয় সেটা আমরা একটু ক্লোজ যাই আমাদের সুবিধার জন্য। ওকে, তো বল সরণ লেখচিত্র দেখলাম, তো এখানে একটা যে ত্রিভুজ, তাহলে সরণ বলে দিয়েছে ধরো এখানে এই পয়েন্টটা হচ্ছে s, এই লেন্থটা s, এটা f, তাহলে এটা ত্রিভুজ, তাহলে এরিয়াটা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সেটাই হবে কৃতকার্যের মান। যেমন ক্ষেত্রফল হোক, যদি এরকম দেয়, দেখো বলটা এই কাছে প্রথমে কিছুক্ষণ বেড়েছে, তারপরে কনস্ট্যান্ট হয়ে গেছে,
প্রথমে কিছুক্ষণ বেড়েছে, 0 থেকে f অবধি বেড়েছে, আর বেড়ে তারপরে কনস্ট্যান্ট একই মান নিয়ে চলছে, তাহলে সরণ এত। তাহলে আমাকে এটা বললো ধরো এটা s1, এটা বললো ধরো s2। তাহলে এখান থেকে কৃতকার্যটা আমরা বার করতে পারি সূত্র বসিয়ে। এটা ত্রিভুজ পেয়েছি, এটা একটা ত্রিভুজ ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্টটা একটা আয়তক্ষেত্র, হিসাব করতেই পারবো। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্যটা হবে ত্রিভুজেরটা হলো হাফ ইনটু s1 ইনটু f, আয়তক্ষেত্রটা হলো প্লাস, দৈর্ঘ্যটা হচ্ছে s2 মাইনাস s1, আর প্রস্থ হচ্ছে f। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্যটা পেয়ে গেলাম। এই ছক থেকে দুটো যোগ করলে মোট কৃতকার্য কত বা মোট ক্ষেত্রফল কত সেটা আমরা বার করতে পারলাম দুটোর ক্ষেত্রফল বার করে। এটা হচ্ছে প্রথমে বলটা বেড়েছে 0 থেকে f অবধি, তারপরে কনস্ট্যান্ট হয়ে গেছে, কিছু দূরত্ব স্থির মানে বলটা পরিবর্তনশীল, তারপরে স্থির হয়ে গেছে। তাহলে এইটুকুনির ক্ষেত্রফল হলো একটা ত্রিভুজ, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আর এটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আয়তক্ষেত্র। তাহলে দুটো মিলিয়ে একটা পেতে পারি। এরকম করে আমাদের নিউমেরিক্যাল বা অঙ্ক দিতে পারে। তাহলে লেখচিত্র থেকে আমরা বার করতে পারি, এটাই বোঝার জন্য এত কিছু বললাম। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে। কৃতকার্যের মাত্রিক সংকেত আমরা জানি, তা আমরা দেখে নিই। কৃতকার্যের মাত্রিক সংকেত আমরা জানি, বল হচ্ছে m(t - 2) আর সরণ হচ্ছে l। তাহলে w এর মাত্রিক সংকেত হলো m l2 t - 2। তোমরা সবাই জানো, তাও বলে দিলাম, রিপিট করলাম একবার। আর কৃতকার্যের মাত্রিক সংকেত। এবার চলে আসছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একক। কৃতকার্যের একক। কৃতকার্যের একক সেটা আমাদের এবার ভালো করে দেখে নিতে হবে কি কি হয়। কৃতকার্যের দু রকম একক হয়, যেমন বলের হতো। একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষ একক। কৃতকার্যের দু রকম একক হয়, একটা হচ্ছে পরম একক, একটা অভিকর্ষী একক। দু রকম এককে আমরা ভাগ করে থাকি। তো পরম এককের ক্ষেত্রে সিজিএস এসআই, সিজিএস হচ্ছে 8, এসআই হচ্ছে জুল। সিজিএস 8, এসআই তে জুল, ব্র্যাকেটে লেখা থাকলো কি জিনিস আসছে। আর অভিকর্ষী এককের ক্ষেত্রে সিজিএস এ গ্রাম সেন্টিমিটার, আর এসআই তে হচ্ছে বুঝতেই পারছি কিলোগ্রাম আর কিলোগ্রাম মিটার। এই হচ্ছে কৃতকার্যের বিভিন্ন একক। এবার আর্গে যদি যাই, এক আর্গ সমান এক ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। আর্গ মানে হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার, মানে কোন বস্তুর উপর যদি এক ডাইন বল প্রয়োগ করে বলের প্রয়োগ বিন্দু সরণ 1 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে কৃতকার্য হবে এক ডাইন। কোন বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করে যদি সরণ হয় 1 সেমি, সেই ক্ষেত্রে কৃতকার্য হবে এক আর্গ। আর 1 জুল মানে 1 নিউটন গুণ 1 মিটার। তাহলে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি কৃতকার্য হয় 1 মিটার, সরণ হয় 1 মিটার, তাহলে কৃতকার্য হবে 1 জুল। 1 নিউটন মানে আমরা জানি 10⁻⁷ ডাইন, আর 1 মিটার মানে জানি 10 স্কয়ার সেন্টিমিটার। তার মানে 10⁻⁷ 1 জুল সমান 10⁻⁷ ডাইন চিহ্ন মানে হচ্ছে 8। তাহলে এটাই হচ্ছে পরম এককের সংজ্ঞা।
এবং তাদের পারস্পরিক সম্পর্ক। এরপর চলে যাই গ্রাম, সেমি বা অভিকর্ষ এককের সংজ্ঞা। কি সংজ্ঞা? গ্রাম, সেমি। এক গ্রাম ভরে কোন বস্তুকে, আমি একটা ডেফিনেশন লিখে দিচ্ছি, তোমরা দ্বিতীয়টা নিজেরাই পারবে। বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উল্লম্বভাবে উপরের দিকে উল্লম্বভাবে উপরের দিকে কত সেমি তুলতে হবে? 1 সেমি। দেখতেই পাচ্ছি 1 সেন্টিমিটার তুলতে বলের বিরুদ্ধে যে কার্য, অভিকর্ষ বলের বিরুদ্ধে বলেছি, এখানে বলের বিরুদ্ধে যে কার্য করতে হয় সেটি হলো 1 গ্রাম সেমি। তাহলে 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উল্লম্বভাবে উপরের দিকে 1 সেন্টিমিটার তুলতে যে পরিমাণ কার্য করতে হয় বলের বিরুদ্ধে, সেটাই হলো 1 গ্রাম সেমি। তাহলে দেখো, আমরা যদি মনে করি এখানে একটা 1 গ্রামের ভরের বস্তু আছে, তাহলে তাকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করছে? অভিকর্ষ বলটা হচ্ছে mg, অভিকর্ষ বলটা হচ্ছে mg। তাহলে m হলো 1 আর g হলো 981, তাহলে এত ডাইন, তাহলে 981 ডাইন দিয়ে টানছে, তাহলে সেই ক্ষেত্রে উপরে তুলতে হবে 1 সেমি। তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য হবে, বল হলো 981 আর 1 সেমি সমান, তাহলে ডাইন ইনটু সেন্টিমিটার মানে এত আর্ক। তার মানে এখানে পেয়ে গেলাম, তাহলে 1 গ্রাম ভরের বস্তু তুলতে কত কার্য করতে হচ্ছে? 981 আর্ক। তার মানে অতএব 1 গ্রাম সেন্টিমিটার সমান 981 আর্ক। এটাই হচ্ছে গ্রাম, সেমি আর আর্গের সম্পর্ক। তাহলে 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করছে? 981 ডাইন দিয়ে। তাহলে আমাকে যদি তার বিরুদ্ধে 1 সেমি তুলতে হয়, তাহলে কৃতকার্য কত হবে? বল ইনটু সরণ, মাইনাস সাইনটা নেগলেক্ট করলাম কারণ বলেই দিয়েছি বিরুদ্ধে কার্য মানে নেগেটিভ কার্যই হবে। তাহলে ইনটু 1, তাহলে 981 আর্ক, কারণ ডাইনকে সেমি দিয়ে গুণ করলে আর্ক হয়। তাহলে 1 গ্রাম সেমি সমান 981 আর্ক। সিমিলার ওয়েতে কিলোগ্রাম মিটার মানে বুঝতেই পারছি, এটা হবে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উল্লম্বভাবে উপরের দিকে 1 মিটার তুলতে যতটা কার্য, সেক্ষেত্রে যদি ভাবি, তাহলে মনে করি যদি এখানে একটা 1 কেজি ভরের বস্তু আছে, 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে mgটা হবে 1 × 9.81 মানে 981 9.81 নিউটন। মানে এই ক্ষেত্রে তাকে 1 মিটার তুলতে গেলে ইনটু 1 করলে এটাই আসবে। তার মানে 1 কিলোগ্রাম মিটার সমান 9.81 জুল। 1 কিলোগ্রাম মিটার সমান 9.81 জুল। 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করে? 9.81 নিউটন দিয়ে। তাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার তুলতে হবে, তাহলে কার্য মানে 9.81, এখানে 9.81 ইনটু 1 মিটার, তাহলে নিউটনকে মিটার দিয়ে গুণ করলে হয় জুল। তাহলে পেয়ে গেলাম 1 কিলোগ্রাম মিটার। বাই ডেফিনেশন 1 কিলোগ্রাম মিটার মানে কি? 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার তুলতে যে কার্য, সেটাই হলো 1 কিলোগ্রাম মিটার মানে 9.81 জুল। এটা হচ্ছে বলের অভিকর্ষ একক এবং পরম এককের সম্পর্ক, এগুলো আমরা শিখে নিলাম। এরপর চলে আসি
কৃতকার্য কাকে বলে শিখেছি। কৃতকার্য বার করতে গেলে দুটো সূত্র, একটা হলো লেখচিত্র, একটা হলো এফএস cos θ শিখে নিয়েছি। লেখচিত্র দিয়েও বার করা যায় বল কি কৃতকার্য কত রকমের হয়, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যগুণ বল, তিনটে ভাগ করে নিয়েছি। তারপরে কৃতকার্য একক সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। এরপর চলে আসি পরবর্তী আলোচনা। কৃতকার্যতা হলো এবার হচ্ছে ক্ষমতা। বা পাওয়ার, ওয়ার্ক ডান যেমন পেয়েছে হচ্ছে পাওয়ার। ক্ষমতা মানে হচ্ছে, ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়। ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়। কৃতকার্য বাই সময়, বা সংখ্যার যদি ডেফিনেশন দিতে হয়, সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা, সময়ের সাপেক্ষে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো যন্ত্র যাই হোক না কেন, সময়ের সাপেক্ষে সে যত কার্য করবে সেটাই হলো তার কার্য করার হার বা ক্ষমতা। তার মানে P সমান W/T, ক্ষমতা সমান W/T। আবার বল ইনটু সরণ পেয়েছি বাই সময়, তাহলে পাওয়ারকে লেখা যায় বল ইনটু সরণ বাই সময়, বা বল ইনটু ভি অ্যাভারেজ। কারণ সরণ বাই সময় করলে সবসময় গড় বেগ বেরোয়, কারণ সরণটা যে সবসময় সে সময় বেগে গেছে সেটা বলা যায় না, এই জন্য। সুতরাং ক্ষমতা বার করার একটা সূত্র যেমন পেলাম, একটা পেয়েছি কৃতকার্য বাই সময় W/T পেয়েছি, ঠিক তেমনই একটা পেয়ে গেলাম ক্ষমতা সমান বল গুণ গড়। খুব কাজে লাগবে এটা তোমাদের। বল গুণ গড় বেগ। পয়েন্ট বলে রাখি, কঠিনের ক্ষেত্রে, কঠিন বস্তুর ক্ষেত্রে হচ্ছে বল ইনটু সরণ। তো তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কৃতকার্য সমান কত হয় সেটা বার করবো। কৃতকার্য মানে বল ইনটু সরণ সব সময়, কিন্তু এখানে যে চাপ ইনটু আয়তনের পরিবর্তন, এটা হলো আয়তনের পরিবর্তন। দেখি কি করে। ধরো একটা এরকম পাত্র আছে, সিলিন্ডার, সেটাকে আমরা একটা ভালভ দিয়ে আটকে রেখেছি, ঠিক আছে? এর ভেতরে গ্যাস আছে, ফ্লুইডকে রেখে দিয়েছি, তরল বা গ্যাস। এটা হলো একটা পিস্টন বা ভালভ। তো এটাকে আমরা কি করলাম, এর একটা হাতল আছে, এখানে এই যে পিস্টনটা, পিস্টন মানে যেটা আটকে রেখে দিয়েছে, ভালভ বা ওয়াশার বলে, একটা কথা, ভালো কথাই পিস্টন। পিস্টনের ক্ষেত্রফল বললাম সমান। আমরা কি করলাম, এটাকে এখানে একটা টানলাম, এফ বল দিয়ে টানলাম, তাহলে পিস্টনটা একটু সরে আসবে, যেখানে ছিল সেখান থেকে ওটা সরে আসবে। সরে এসে ধরলাম, আমরা নিচের একটা ছবি, একটু জায়গাটা কমে গেল, যাই হোক আমি এখানেই দেখিয়ে দিই, বোঝাতে আমি কথা। পিস্টনটা একটু এগিয়ে এসেছে, এরকম জায়গায় চলে এসেছে, আগে এখানটা ছিল, এখানে চলে এসেছে।
বল প্রয়োগগুলো দেখবে কতখানি এগিয়েছে ধরলাম এইটুকুনি x, পিস্টনটা এগিয়েছে x, তাহলে আগে যতখানি জায়গা পাচ্ছিল তার থেকে একটু বেশি জায়গা পাচ্ছে, গ্যাসগুলো জায়গা বেড়ে গেছে, কি বেড়েছে তো? আমরা বল প্রয়োগ করে পিস্টনটাকে এগিয়ে, তাহলে কার্য কতখানি কার্য করলাম f * s করলাম, পিস্টনটাকে সরানোর জন্য যে কার্য হলো সেটা fx। তাহলে দেখো এবার বল সমান জানি আমরা গ্যাসের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে চাপ গুণ ক্ষেত্রফল * s। বল সমান চাপ গুণ ক্ষেত্রফল, পদার্থের গঠন ধর্ম আমরা শিখেছি। এবার এইটার ক্ষেত্রফল a, এটা এখানে ছিল, তাহলে এই যে আয়তন এতটুকু জায়গা বেড়েছে, গ্যাসগুলো আগে যা থাকছিল এইটুকুনি জায়গায়, এখন থাকছে এতটা জায়গা, তাহলে জায়গা কতটা বেড়েছে? এতটা বেড়েছে। তাহলে এটার আয়তন কিন্তু হবে ক্ষেত্রফল কত a, দূরত্ব কত x, তাহলে এই ax টা কিন্তু আয়তন। তাহলে গ্যাসের ক্ষেত্রে কৃতকার্য সমান কি পেয়ে গেলাম? চাপ ইনটু আয়তনের পরিবর্তন। তাহলে সেই ক্ষেত্রে E সমান হচ্ছে চাপ আর V হচ্ছে আয়তন। অঙ্ক করাবো যখন কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কৃতকার্য যখন বার করবো তার কারণ করলে আমরা ক্ষমতা করবো কি তখন, যেমন বল ইনটু ভরবেগ কৃতকার্য বাই সময়, তাহলে ওই ক্ষেত্রে হবে চাপ ইনটু আয়তন এর পরিবর্তন বাই সময়। তাহলে এই ক্ষেত্রে আমরা সেটা পেয়ে যাব। এই বিটা হলো চাপ, গুলিয়ে ফেলবে না, এখানে কৃতকার্যটাকে p মানে হচ্ছে এই সূত্রটা কিন্তু অনেকটা দেখতে একই রকম। যাই হোক, কৃতকার্য সমান p ইনটু v, গ্যাসের ক্ষেত্রে পিটা হলো চাপ, পিটা হলো আয়তনের পরিবর্তন, তরল বা গ্যাস হবে। আর এমনি কঠিন পদার্থ, কোনো বস্তু, কোনো ব্লক, কাঠের তক্তা, গাড়ি, যা যে কোনো ক্ষেত্রে মানুষ, তার ক্ষেত্রে বল ইনটু সরণ, আর গ্যাসের বা তরলের ক্ষেত্রে চাপ ইনটু আয়তনের পরিবর্তন। আচ্ছা, এটা আমরা একটা সূত্র শিখে গেলাম, ক্ষমতা তো ছিলাম, ক্ষমতা সমান বল ইনটু বেগ। তো ক্ষমতা কে আমরা আরো ভাবে ভাঙতে পারি। ক্ষমতাকে যদি আমরা একটু ভাঙি, লিখলাম বল ইনটু সরণ বাই সময়। তাহলে আবার বলকে ভাঙতে পারি ভর ইনটু ত্বরণ ইনটু সরণ বাই সময়। ওকে, এটাকে আবার ভাঙতে পারি, ভরকে লিখলাম m, ত্বরণকে লিখছি সরণ বাই সময় স্কয়ার, সরণ বাই সময় স্কয়ার ইনটু সরণ বাই সময়। আমি কি লিখলাম? ভরকে লিখলাম m, ত্বরণকে লিখলাম সরণ বাই সময় স্কয়ার, এটা আমরা জানি, বেগ বাই সময়, সেখান থেকে আসে সরণ বাই সময় স্কয়ার ইনটু সরণ বাই সময়। তাহলে দেখো এখান থেকে লেখা যায় এখান থেকে আমরা এরকম দাগ দেবো না, এরকম যদি আসে তাহলে সরণ স্কয়ার a স্কয়ার আসছে p বাই m ইনটু t। তাহলে সরণ স্কয়ার চলে আসছে ক্ষমতা বাই ভর ইনটু টি কিউব। এবার যদি ভর ও ক্ষমতাকে স্থির ধরা হয়, কোনো যন্ত্রের ক্ষেত্রে বললো ক্ষমতা নির্দিষ্ট, বা কোনো ব্যক্তির ক্ষমতা নির্দিষ্ট, বা কোনো বস্তুর ক্ষমতা নির্দিষ্ট, আর ভর তেমনি নির্দিষ্ট, স্থির ধরা হয়,
তবে a স্কয়ার সমানুপাতিক t কিউব, কারণ এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ধ্রুবক ধ্রুবক তুলে দিলে সমানুপাতিক হয়, মানে s সমানুপাতিক t টু দি পাওয়ার 3। তাহলে সরণ প্রপোর্শনাল টু সময় টু দি পাওয়ার t বাই 3/2। এটা আমাদের প্রমাণ করতে দেয়। তাহলে ক্ষমতা স্থির হলে প্রমাণ করো সরণ সমানুপাতিক সময় টু দি পাওয়ার 3/2। ওকে, এটা আমরা শিখে নিলাম। এবার চলে আসি ক্ষমতার একক। মাত্রা তো আমরা জানি, তাও আমরা পড়ব। ক্ষমতার একক মাত্রা এগুলো একটুখানি আমরা এবার দেখে নিই। মাত্রিক সংকেতে যদি যাই, t এর মাত্রিক সংকেত কৃতকার্যটি হবে যে m l স্কয়ার t মাইনাস 2 বাই t। তাহলে ক্ষমতার মাত্রিক সংকেত হলো m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 3। এই ক্ষমতার মাত্রিক সংকেত আমরা এইভাবে নির্ণয় করতে পারি। আশা করি তোমরা সবাই জানো, তাও আমি দেখিয়ে দিলাম। একক CGS আর্গ পার সেকেন্ড। ছোট করে কিছু বলা হয় না। SI তে খুব গুরুত্বপূর্ণ, যেটা সব জায়গায় ব্যবহার করা হয়, জুল পার সেকেন্ড। মানে কোন যন্ত্র যদি প্রতি সেকেন্ডে 1 আর্গ কার্য করে, তাহলে সেটা হলো তার 1 আর্গ পার সেকেন্ড। আর 1 জুল পার সেকেন্ড এটাকে শর্টে বলা হয় ওয়াট। আমাদের বিভিন্ন যন্ত্রে লেখা থাকে 60 ওয়াট, ধরো 60 ওয়াট লেখা আছে, 60 ওয়াট বাল্ব। মানে এটা মানে কি, ওই বাল্বের ফিলামেন্ট প্রতি সেকেন্ড সময়ে সময়ে 60 জুল তাপ শক্তি উত্তপ্ত হয়ে তাপ শক্তি বা 60 জুল তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আরো সহজ ভালো করে বলি, 60 জুল তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে ও আলো উৎপাদন করছে। তার মানে বাল্বের ক্ষমতা হলো 60 ওয়াট, মানে প্রতি সেকেন্ডে বাল্বের ফিলামেন্টে 60 জুল করে শক্তি অপচয় হবে বলতে পারি। এটাই সবচেয়ে ব্যবহারিক একক। এছাড়াও আছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা HP 1 HP 746 ওয়াট। এটা একটা হর্স পাওয়ার হলো একটা ক্ষমতার পরিমাপের বিভিন্ন পাম্প বা বড় বড় যন্ত্রের ক্ষেত্রে হর্স পাওয়ার একক আমরা ব্যবহার করে থাকি। এটা হলো একটা FPS একক, ঠিক আছে। 550 ফুট পাউন্ড পার সেকেন্ড
থেকে আমরা হর্স পাওয়ারে পেতে পারি। ঠিক আছে, তোমাদের সেটা একবারে সিলেবাসে নেই, যদি লাগে প্রয়োজন আমাকে বলবে, নিয়মটা দেখিয়ে দেবো। তো আজকে আমরা কার্য এবং ক্ষমতা সম্পর্কে বেশ কিছু জিনিস শিখে গেলাম। তাহলে প্রথম আজকে আমরা কি করলাম? কৃতকার্য কাকে বলে, কৃতকার্য প্রকারভেদ কি কি, একটা হলো বলের দ্বারা কার্য, ধনাত্মক কার্য, বলের বিরুদ্ধে কার্য এবং কার্যগুণ বল। এই তিনটে পড়ার পর আমরা কি দেখলাম? বলের দ্বারা কার্যের ক্ষেত্রে থিটাটা হলো 0, বলের বিরুদ্ধে কার্যের ক্ষেত্রে 180, আর কার্যগুণ বলের ক্ষেত্রে 90 ডিগ্রি। তো এছাড়াও কোণ হতে পারে, যে কোনো কোণের ক্ষেত্রে কার্য বার করতে দিতে পারে। তার জন্য কোণের মানগুলো আমি কয়েকটা লিখে দিচ্ছি, তোমাদের কাজে লাগবে, অঙ্কের জন্য, গাণিতিক অংশের জন্য লাগবে। হয়তো আগেও আমি তোমাদের আলোচনা করেছিলাম আগের কোনো ভিডিওতে, যাই হোক। তো সেগুলো শিখলাম। কার্যের এককগুলো আজকে দেখে নিলাম কি কি একক হয়, অভিকর্ষ একক, পরম একক। সেগুলো দেখার পর চলে এসেছি ক্ষমতাতে। ক্ষমতার একক কি, মাত্রা কি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কি কিভাবে করা যেতে পারে, সলিড অবজেক্টের ক্ষেত্রে কি, লিকুইডের ক্ষেত্রে কেমন হয়, সেগুলো আমরা শিখলাম। ঠিক আছে, এগুলো আজকে আমরা আলোচনা করে ফেলেছি। করার পর আমরা ক্ষমতার মাত্রিক সংকেত একক দেখে ব্যবহারিক একক ওয়াট, একটা একক হচ্ছে হর্স পাওয়ার, যেটাকে বলা হচ্ছে অশ্ব ক্ষমতা, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার হচ্ছে 740 ওয়াট। এটা আমাদের 1 হর্স পাওয়ার আমরা লিখে দিচ্ছি 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। 550 ফুট পাউন্ড পার সেকেন্ড থেকে আমরা হিসেব করলে ফুট থেকে আমাকে মিটারে যেতে হবে, পাউন্ড থেকে আমাকে কেজিতে যেতে হবে, ফুট থেকে আগে পাউন্ড থেকে পাউন্ডালে যেতে হবে, জি দিয়ে গুণ করে, পাউন্ড হচ্ছে ঘরের একক, কনভার্ট করলে ফুট থেকে যেতে হবে মিটারে, পাউন্ড থেকে যেতে হবে কেজিতে বা গ্রামে, গেলে তারপরে আমরা জুল পার সেকেন্ড বা ওয়াটে যেতে হবে, এসআইতে কনভার্ট করতে হবে, এফপিএস ইউনিট, এফপিএস একক। 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, বা এটাকে লেখা যায় 550 গুণ 32, 32 হলো অভিকর্ষ ত্বরণের মান, বাংলায় লিখি ফুট পাউন্ডার পার সেকেন্ড। এবার এখান থেকে কনভার্ট করে আমাকে জুল পার সেকেন্ডে যেতে হবে, বললে দেখবে সেটা 740 চলে আসছে। ঠিক আছে, তোমরা এইটুকু আমাদের জেনে রাখার জন্য যথেষ্ট। তোমাদের সিলেবাসে খুব একটা নেই, কাজে লাগে না, খুব কম কাজে লাগে, শুধু সম্পর্কটা দিয়ে অঙ্ক করতে লাগে। আচ্ছা, যেটা বলছিলাম আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে করব, একটুখানি আলোচনা করা যায় গাণিতিক সমস্যা দেখি। বই তো দরকার, আমরা আগের দিন সাঁতরা থেকে অনেক গল্প করেছিলাম, সাঁতরা অবলিগেশন, আজকে আমরা সাঁতরা অবলিগেশন থেকে করবো। অপেক্ষা করো। কার্যক্ষমতা পাক একবারে বেরিয়ে গেছে আমাদের। এটা দিয়েছে এম ভরের একটি বস্তু, এটা প্রবলেম করে, এম ভরের একটি এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে চলছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে চলছে দাঁড়িয়ে।
একটু পেনে কালকে করে নিই। আচ্ছা, আর কি বলেছে, স্মল টি সময় তার বেগ হচ্ছে ভি। স্মল টি সময় তার বেগ ভি, তাহলে ক্যাপিটাল টি সময় কৃতকার্য কত হবে সেটা বার করতে হবে। স্মল টি সময় তার বেগ ভি, তাহলে ক্যাপিটাল টি সময় পরে কৃতকার্য কত সেটা বার করতে হবে। দেখি আমরা করতে পারি কিনা। হ্যাঁ, প্রশ্নটা লিখি। স্মল টি সময় কণাটির বেগ সমান ভি, ক্যাপিটাল টি সময় পরে কৃতকার্য হবে হাফ, প্রমাণটা দিয়েছে করতে, সমান হাফ এম ভি স্কয়ার ইন্টু টি স্কয়ার বাই টি স্কয়ার, তাই তো? টি স্কয়ার এটা প্রমাণ করা। আমাদের এই অঙ্ক, এই ঘরের একটা বস্তু স্থির অবস্থা থেকে চলছে, সমতলনে চলছে, টি সময় পর কণাটির বেগ, সে একটা বেগ অর্জন করেছে ভি, তাহলে ক্যাপিটাল টি সময় তার কৃতকার্য কত হবে সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, দেখি পারি কিনা করতে আমরা। তো আমরা সমতলনে চলছে, ত্বরণটা কত? টি সময় বেগ ভি, তাহলে ত্বরণ মানে ভি প্রাথমিক বেগ 0 বাই সময়, ত্বরণ মানে ত্বরণটা বার করে নিলাম, ত্বরণ বেরোলো তাহলে ভি বাই টি, তাহলে ত্বরণ পেয়ে গেছে। তো এবার চলে আসতে হবে কৃতকার্য, ত্বরণ এটা, এই সময় হচ্ছে ভি বাই টি। সুতরাং টি সময় আমাদের প্রযুক্ত বল বা টি সময় আমাদের সরণ কত হবে? s equal to half a t square, ওকে? সরণের সূত্র s equal to ut plus half a t square, সেই সূত্র কাজে লাগালাম। ঠিক আছে, তাহলে সরণ হলো half a t square, অতএব কৃতকার্য সমান w সমান বল গুণ সরণ, বল মানে হচ্ছে ma into half a t square, মানে mv, a মানে দেখো v by t, তাহলে mv স্কয়ার বাই t স্কয়ার into t স্কয়ার বাই 2, আমাদের চলে আসছে হাফ mv স্কয়ার into ক্যাপিটাল T স্কয়ার বাই স্মল t স্কয়ার। যে প্রমাণ করতে ওরা দিয়েছিল অঙ্কে, সেটা আমরা প্রমাণ করে ফেলেছি। তো আমরা এখানে বেশ কিছু সূত্র প্রয়োগ করলাম। s equal to ut plus half a t square, u-টা নিয়ে কেন u0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছি, u0 এখানে আমি কাজে লাগিয়েছি u0, স্থির অবস্থা, তাহলে u টা 0, তাহলে s equal to ut plus half a t square, ত্বরণ পেয়েছি a v by t, তাহলে t সময় সমান হবে s equal to ut plus half a t square, বল মানে ভর ইনটু ত্বরণ, ভর হলো m, ত্বরণ হলো v by t, সমান হলো হাফ a t স্কয়ার, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে কিন্তু কাছে বার করলাম হাফ m v স্কয়ার ক্যাপিটাল T স্কয়ার প্লাস স্মল t স্কয়ার। ওকে, নেক্সট প্রবলেম আমরা চলে যাই। আশা করি তোমাদের ভালোই লাগবে প্রবলেমটা। পরের প্রবলেমে চলে যাই। একটা প্রবলেম একটু করি, তাহলে তোমাদের বুঝতে হবে। Question number 2. Question number 2 বলেছে একটি কাঠের ব্লক অনুভূমিক মেঝের উপর রাখা আছে, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটি দড়ির সাহায্যে 10 নিউটন বল প্রয়োগ করা হয়। ছবি দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কাঠের ব্লক
একটা কাঠের ব্লক আমি আর কম কথাই লিখলাম না। কাঠের ব্লক মেঝেতে রাখা আছে অনুভূমিক মেঝে। তো একে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণের দড়ি দিয়ে টানছে, এখানে দড়ি বেঁধে এটাকে টানছে, দিকে টানছে। টানা টিটা হলো টানা বল। টানা বলের মান দিচ্ছে 10 নিউটন। সেটা বলেছে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ব্লকটিকে টানা হলো, আর সরণ বলে দিয়েছে 3 মিটার। ওকে, তাহলে বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা পারবে করতে সবাই। তো একটা কাঠের ব্লককে 10 নিউটন বল দিয়ে টানা হচ্ছে 60 ডিগ্রি কোণে, থিটাটা 60 ডিগ্রি, তার জন্য সরণ বলেছে। বুঝতে পারছো মানে কি, W সমান A S cos 60 F S cos থিটা, মানগুলো বসাচ্ছি পরে। তাহলে বল হলো 10, সরণ হলো 3 cos 60, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এইভাবে তোমাদের মানগুলো শিখিয়ে দিচ্ছি। তাহলে হয়ে গেল 15 জুল, এসআই তে করেছি। তাহলে 15 জুল কার্য করা হবে। cos 60 মান কত লিখলাম, যেহেতু cos 60 ডিগ্রি প্লাস হাফ, মানগুলো মনে রাখবে, মানে কিন্তু অঙ্ক করতে পারবে। আচ্ছা, বলছি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি পাথরের ঘনক 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, কোশ্চেনটা লিখি, 10 সেমি বাহু না, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বিশিষ্ট একটি পাথরের স্ল্যাব, পাথরের স্ল্যাবের প্রস্থ 4 সেমি ও উচ্চতা 2 সেমি। পাথরের ঘনত্ব দিয়েছে 2.5 গ্রাম পার সিসি। পাথরের ঘনত্ব 2.5 গ্রাম পার সিসি, এটা বলে দিয়েছে। স্ল্যাবটিকে ক্ষুদ্রতম তল থেকে না, ক্ষুদ্রতম এখানে আছে বৃহত্তম তল থেকে, বৃহত্তম তল থেকে ক্ষুদ্রতম তলে, ছবিটা আঁকতে ব্যাপারটা বুঝতে পারবে, ক্ষুদ্রতম তলে দাঁড় করালে কৃতকার্য করবে। অঙ্কটা কঠিন, তাও বুঝতে পারবে। তো একটা 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটা পাথরের স্ল্যাব আছে, আমি ছবি আঁকছি ব্যাপারটা বোঝানোর জন্য। আচ্ছা দেখি ছবিটা দেখি, বেশি কথা না বাড়িয়ে ছবি আঁকা যায়, কথার থেকে ছবিটা বেশি এফেক্টিভ। পাথরের স্ল্যাব নিজের মতো 10 সেমি, প্রস্থ 4, আর উচ্চতা 2। এখানে স্ল্যাব আছে।
ওকে, তাহলে এই স্ল্যাবের সবচেয়ে বড় তল কোনটা? এটা বা এটা, আর ছোট তল হচ্ছে এটা, সাইডগুলো। তো বলছে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম। তাই প্রথমে এরকম ছিল, সেখান থেকে এটাকে নিয়ে যাওয়া হলেই হবে। জিনিসটা কেমন ছিল ছবি ভাবলে, রাইট, আমাদের কাছে একটা কালির বক্স আছে, সেটা দিয়ে বুঝে। ধরো এই হচ্ছে আমাদের স্ল্যাবটা, এইটা হচ্ছে 10, এটা হলো 2, এটা 4, এরকম আছে। তো প্রথমে এটাকে এইভাবে দাঁড় করানো আছে। তাহলে বৃহত্তম তল হলো এটা, কারণ এটা 4, দৈর্ঘ্যটা 10, এদিকে 4, তাহলে এইভাবে দাঁড় করানো আছে। তাহলে এইটা বৃহত্তম তল, এটা 4, এটা 10, আর এইটা ক্ষুদ্রতম, এটা 2 বলা হয়েছে। জিনিসটাকে এরকম করে ভাবি, এটা হ্যাঁ এটা 2, এটা 4, এটা 10, তাহলে 4 10 এ দাঁড়িয়ে আছে। এটাকে নিয়ে যেতে হবে ক্ষুদ্রতম তলে, মানে এটাকে দাঁড় করাতে হবে এইভাবে। এরকম ছিল, জিনিসটাকে এইভাবে দাঁড় করাতে হবে, তাহলে কার্যকর। এরকম ভাবে আছে, জিনিসটাকে যদি আমরা খাড়া দাঁড় করিয়ে দিই ক্ষুদ্রতম তলে, তাহলে ক্ষুদ্রতম, তাহলে দেখো প্রথমে আছে বৃহত্তম তলে দাঁড়িয়ে, এই তলে দাঁড়ালেও বৃহত্তম, এটাতেও বৃহত্তম, কারণ এর দৈর্ঘ্যটা 10, প্রস্থ 4, তাহলে 4 10 40 ক্ষেত্রফল, এটা 40, আর এটা কত? এটা হলো 4, এটা 2, মানে 8। এইভাবে দাঁড় করাতে হবে। তাহলে কৃতকার্য কত এখানে? তাহলে সেখান থেকে জিনিসটা চলে যাচ্ছে like this. মোটামুটি আমরা পারলাম। তাহলে বৃহত্তম তল থেকে ক্ষুদ্রতম তলে স্থানান্তরিত হলো, এটা 2, এটা 4, এটা 10। তো প্রথমে আমরা বার করি এমটা, আয়তন কত? যেমন থাকে আয়তন হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, মানে 4 দুগুণে 8, 20 80 ঘন সেমি। স্ল্যাবের আয়তন, তাহলে ভর কত? ভর মানে m সমান আয়তন ইনটু ঘনত্ব, তাহলে 80 ইনটু ঘনত্ব দেওয়া আছে 2.5, তাহলে 8 25, তাহলে 200 গ্রাম। মানে ইটের বা ইট বলছি, স্ল্যাবের ভর হলো 200 গ্রাম। আচ্ছা, কৃতকার্যটা খুব ভালো করতে বুঝতে হবে না। তাহলে 200 গ্রাম ব্লককে কৃতকার্য মানে হচ্ছে বল গুণ সরণ, মানে বলটা কত? এখানে ইটের ওজনটাই বল হিসেবে কাজ করবে, তাহলে mg। সরণটা বুঝি, দেখো প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তার ভর তার কেন্দ্রে থাকে, কেন্দ্রে। তাহলে ভূমি থেকে যখন, রাইট, এটা দিয়ে হবে, তো তার যদি কেন্দ্রটা কত, এরকম জায়গায় কেন্দ্র আছে এর ভেতর দিকটায়, তাহলে এই হাইটটা বলেছি 2, তাহলে ভূমি থেকে এই কেন্দ্রের উচ্চতা কত? 1 সেমি। তাহলে এখন ভূমি থেকে কেন্দ্রটা আছে 1 সেমি উপরে, যখন বৃহত্তম তলে, এটা যখন এইভাবে দাঁড়িয়ে পড়লো, কেন্দ্রটা চলে গেছে এখানে, তাহলে হাইটটা কত? 5, পুরোটা 10, মানে এখন কেন্দ্রটা চলে যাচ্ছে এখানে, তাহলে এখন 5 সেমি উপরে উঠে চলে গেছে। তাহলে আগে থেকে, আগে যখন বৃহত্তম তলে ছিল, বৃহত্তম, এটা ক্ষুদ্রতম, বৃহত্তম তল থেকে যখন ক্ষুদ্রতম তলে গেল, তাহলে তার ভর কেন্দ্র যেখানে mgটা কাজ করছে, অভিকর্ষ বল কাজ করছে, সেই তার কেন্দ্রের উচ্চতা ছিল 1 সেমি, কারণ এটা 2 মিডিলে থাকবে মানে 1, আর এটা 10, তার মিডিলে মানে 5, তাহলে সরণ হচ্ছে 5 - 1। তাহলে কৃতকার্য হলো 200 গুণ 980 বা 981, 4 ইনটু 4, 800 গুণ 980, সিজিএস এ করেছি এত 8, 8 8 64, 8 9 72, আর 6 78, 8 8 64, 6 থাকলো, 8 9 72, আর 6 78, এত কৃতকার্য আমাদের করতে হবে। তোমরা আগে করে জুড়লেও নিয়ে যেতে পারো, আমি আগে করে দিলাম। তো এইভাবে আমরা
আর একটা প্রবলেম করে ফেললাম, ভালো, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং প্রবলেম, খুব বুদ্ধির অঙ্ক। তো এখানে সরণটা কার হলো? ভরকেন্দ্রের সরণ। তাহলে আগে ভরকেন্দ্রের উচ্চতা ছিল 1 সেমি উপরে, এখন ভরকেন্দ্রের উচ্চতা হয়ে গেল 5 সেমি উপরে। তাহলে সরণ হলো ভরকেন্দ্রের সরণ। তাহলে কৃতকার্যের একটা সূত্র কি? বল ইনটু ভরকেন্দ্রের সরণ, অভিকর্ষ বল। এখানে কোনো বাইরে থেকে বল প্রয়োগ হয়নি, এর যে ওজন, এর উপর যে অভিকর্ষ বল কাজ করছে তার ক্ষেত্রেই আমাকে কৃতকার্য বার করতে হলো। তাই এখানে আমরা ভর কেন্দ্রের সরণ হিসাব করলাম, বা ভার কেন্দ্রের সরণ। এই সরণটা হচ্ছে ভার কেন্দ্রের, ওকে, এটা আমরা নির্ণয় করেছি। এরপর চলে যাই নেক্সট একটা প্রবলেম। Problem number 4. Problem number 4. पाया देखिए। অপেক্ষা করি, আমরা আমাকে দেখছি এখন। এই যাবে এখন ছোট ছোট প্রশ্ন কিছু থাকলে। কেজি ভরের একটি পাথরের টুকরো জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 4 মিটার গভীর থেকে 1 মিটার গভীরে তোলা হলো। তাহলে এখানে কত আছে? ছবি আবার একটা ধরো বিকার আছে, বিকারে তরল জল পড়লো। এটা একটা খুব ভালো অঙ্ক। তো একটা পাথরটা প্রথমে বলি 6 কেজি ভরের একটি পাথর জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 4 মিটার থেকে 1 মিটার। তো ধরে এখানে একটা পাথর আছে, পাথর খণ্ডটা দড়ি দিয়ে বাঁধা আছে ধরলাম। প্রথমে তার গভীরতা ছিল 4 মিটার, 4 মিটার, তো রাইট, 4 মিটার গভীরতায় ছিল। এটাকে দড়ি দিয়ে টেনে আমরা উপরে তুলে নিয়ে গেছি, তখন তার গভীরতা হচ্ছে 1 মিটার। এখানে ছিল, তারপর এতে ছিল, বিতে গেল। এই যে সরণ হলো 3 মিটার সরণ দেখতেই পাচ্ছি, পাথরখণ্ড হলো 6 কেজি। তাহলে কৃতকার্য কত? কি কি দেওয়া আছে? পাথরের ঘনত্ব 2 গ্রাম পার সিসি আর জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। পাথরের ঘনত্ব 2 গ্রাম পার সিসি আর জলের, তো আমরা জানি জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। তাহলে এখানে কৃতকার্য কত হবে? ডাব্লিউ কত? খুব বুদ্ধির অঙ্ক, কারণ জলের মধ্যে আছে মানে এখানে কিন্তু প্লবতা চলে আসবে। তো প্রথম আমরা প্লবতাটা পাবো। তার মানে কৃতকার্য মানে আমরা দেখেছি যে যখন বাইরে থেকে কোনো বলে, তাহলে এখানে কিন্তু অভিকর্ষ বল কাজ করছে, প্রত্যেকটা জায়গায় একটা অভিকর্ষ বল দিয়ে টানছে, আর উপরে কিন্তু প্লবতাও আছে। তো আমাদের এখানে জলের মধ্যে যে ওজন আছে সেটা হলো আপাত ওজন। তাহলে কৃতকার্য সমান জানি বল গুণ সরণ। সরণ তো দেখতেই পাচ্ছি 3 মিটার, 4 এ ছিল 1, তাহলে 4 মিটার গভীর থেকে 1 মিটার গভীরে নিয়ে গেলে কৃতকার্য কত? তাহলে এখানে আমাদের বল যেটা হবে, যদি তরলটা না থাকতো, কোনো বল নেই, শুধুমাত্র অভিকর্ষ বল আছে, কিন্তু এখানে অভিকর্ষ বলের সঙ্গে প্লবতা বলও আছে, তাহলে এখানে যে বলটা কাজ করবে সেটাকে বলা হচ্ছে আপাত ওজন। আপাত ওজন, তাই এখানে বল মানে ইনটু সরণ, মানে mg মাইনাস প্লবতা। যদি তরল না থাকতো তাহলে শুধু mg বসাতাম, আগের অঙ্কটার মতো কিন্তু সরণ করতাম।
তাহলে এবার আমরা হিসাব করব কোনটা কত হয়, প্লবতাটাকে বার করব। তাহলে সেই ক্ষেত্রে তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় যদি কৃতকার্য বার করতে হয় তাহলে প্রযুক্ত বলটা হবে আপাত ওজন মানে mg মানে প্রকৃত ওজন মাইনাস প্লবতা বল, mgটা হলো প্রকৃত ওজন, আমি বারবার লিখে দিচ্ছি তোমরা ভালো করে দেখবে, আর mgটা হলো প্লবতা। এই দুটো আমাদের বল কাজ করছে। তাহলে আমরা আপাত ওজনটা বার করলাম, প্রকৃত ওজন মাইনাস প্লবতা ইনটু সরণ। সরণ চক্রেই আসছে, a থেকে b তে গেছে, এটা ছিল 4 এ এসছে 1 এ, তাহলে নেট সরণ হচ্ছে 3 মিটার। ওকে, তাহলে মানগুলো বসাই। আচ্ছা আগে মানগুলো নির্ণয় করব। mg টা কত? mg মানে 6 কেজি ইনটু 9.8। তাহলে প্রকৃত ওজন পেয়ে গেলাম 6 ইনটু 9.8। একটু ক্লোজ করে দিই, এটাই লাস্ট অঙ্ক আমাদের আজকে, এটা করেই আমরা আজকের আলোচনায় ইতি টেনে দেবো। তো এমজি পেলাম। প্লবতার কি সূত্র? বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। আমরা এসআই বের করছি। আয়তন ভর বাই ঘনত্ব, ভর কত? 6 এসআই দিয়ে করি। ঘনত্ব কত? 2 গ্রাম পার সিসি। 2 গ্রাম পার সিসি, তাহলে এসআই তে গেলে হবে 2000। ঠিক আছে, ভর বাই ঘনত্ব। তরলের ঘনত্ব কত? জলের ঘনত্ব 1, এসআই তে গেলে 1000। জি হলো 9.8। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করবে, আমি আবার বোঝাবো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে প্লবতা হলো ভি রো জি। ভিটা কত? আয়তন মানে ভর বাই ঘনত্ব, ভর বলেছে 6 কেজি, ঘনত্ব বলেছে 2 গ্রাম পার সিসি মানে 2 কে 2000 কেজি মিটার ইনভার্স 3, এটা 1000 কেজি মিটার ইনভার্স 3। মানে এসআই তে কনভার্ট করে নিলাম। তাহলে আয়তন পেলাম ভর বাই ঘনত্ব ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। তাহলে সেটা হলো 3 ইনটু 9.8 নিউটন। কেটে আছে 2 দিয়ে। তাহলে এই প্রকৃত ওজন হলো 6 ইনটু 9.8, গুণটা পরে করছি, আর প্লবতা হলো, তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে 6 ইনটু 9.8 মাইনাস 3 ইনটু 9.8। যেহেতু নিমজ্জিত, তাহলে এর উপর যে ওজন বল কাজ করছে সেটা হলো আপাত ওজন বা আমাদের প্রকৃত মাইনাস প্লবতা বল করলে সরণ হলো 3। তাহলে 9.8 ইনটু 3 তাহলে 3 তিরিক্ষে 9, 9.8 গুণ 9 করলে এত জুল, এত জুল। ওকে, আমরা পেয়ে গেলাম অ্যানসারটা আসছে এখান থেকে 8 নং 72, 81 আর 7 88.2 জুল। তাহলে কি শিখলাম? তরলে নিমজ্জিত অবস্থায় তাহলে আমরা এখানে যখন কার্যবার করতে হবে, খুব ভালো অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। আমরা 3টে শিখলাম। একটা শিখলাম, একটা খুব সহজ শিখেছি, তারপর 60 মান শিখেছি। আগেরটা দেখলাম ভরকেন্দ্র দিয়ে, এটা দেখলাম প্লবতা দিয়ে, আর প্রথমটা দেখলাম একটা নতুন একটা প্রমাণ টাইপের দেখলাম। তো ভালো আমরা কিছু অঙ্ক শিখলাম, তোমরাও ধরনের অঙ্কগুলো করবে। তো এত ডিটেলস অঙ্ক তোমাদের এক্সাম্পলে থাকবে না, তাও আমি শেখাচ্ছি। তো অঙ্কটা কি ছিল? একটা পাথরখণ্ড 4 মিটার গভীরে আছে, তাকে টেনে তোলা হচ্ছে 1 মিটার গভীর অবধি। তাহলে এই টেনে তোলার জন্য কার্যকর হবে। তাহলে যেহেতু তরলের মধ্যে আছে, তাহলে আমরা এর উপর যে বল কাজ করবে সেটা হলো আপাত ওজন। সূত্র কি? প্রকৃত ওজন মাইনাস প্লবতা। সরণ কত? 4 মিটারে ছিল, 1 মিটারে গেল, তাহলে সরণ এইটুকুনি সরণ মানে 3 মিটার। সেটা বার করে নিয়েছি আমরা খুব সহজেই বিয়োগ করে। প্রকৃত ওজন হলো mg, m বলেছে 6, g 9.8। প্লবতা মানে হচ্ছে বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে পেয়েছি 3 ইনটু 9.8। নেট বল তাহলে পেয়ে গেলাম আপাতত 6 ইনটু এটা 3 ইনটু এটা মাইনাস করে ফাইনাল রেজাল্ট বেরোলো। তাহলে এ থেকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যেতে তরলে নিমজ্জিত অবস্থায় যদি তরলটা না থাকতো তাহলে প্লবতাটা বার করতাম না। তরলে আছে বলেই প্লবতাটা মাইনাস করতে হয়েছে, এটা আমরা বুঝি। তরলের মধ্যে একটা প্লবতা বল কাজ করে, তো তার জন্য আমরা কৃতকার্য পেয়েছি 88.2 জুল। তাহলে এখানে কৃতকার্য কত হলো পেলাম। তো আমরা
বেশ কিছু অঙ্ক আজকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমাদের প্রথম দিনের ক্লাস বা প্রথম ভিডিও পার্ট 1 কার্যক্ষমতা শক্তি এখানেই শেষ হলো। তোমরা ভালো করে সবাই দেখে নাও। পরের ভিডিওতে আমি আবার কার্যক্ষমতা শক্তির যে দ্বিতীয় অংশ আছে, মানে আমরা কার্যক্ষমতাটা পড়লাম, তোমরা বই থেকেও পড়বে, আর শক্তি অংশটা বাকি থাকলে ওখানে অনেক প্রমাণ করতে হবে, অনেক অঙ্ক শিখতে হবে। তা আশা করি পরের দিন আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। ভালো করে তোমরা এই অবধি দেখে নাও। আমি আবার পরের ভিডিওতে তোমাদের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো। আজকে অবধি থাকবো।